প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মোনা তাহসিন এবং আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাক পেইন ও তার প্রতিকার। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। ডক্টর রাফায়েল মুরসালিন 1985 সালের মে মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা ইমেজিং সেন্টারে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে ব্যাক পেইন এবং তার প্রতিকার। তো এটি তো আসলে খুবই কমন একটি উপসর্গ। আমাদের মোটামুটি ব্যাক পেইন হয়নি এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তো ব্যাক পেইন বলতে আসলে কোন জায়গাটার ব্যথাকে আমরা ব্যাক পেইন বলবো? আমরা মেইন আমাদের যে সর্বপ্রথম আমরা ব্যাক পেইন, এটা হচ্ছে একটা কমন টার্ম যেটা আমার মনে হয় 90% মানুষ আমাদের ইউজ করে, যে আমাদের পিঠে ব্যথা বা কোমরে ব্যথা, সেটা আমরা আসলে মেইন মেডিকেলের ভাষা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে লাম্বার রিজিয়নে যে পেইনটা আছে, লাম্বার রিজিয়নে সেই জায়গাটাকে আমরা ব্যাক পেইন হিসেবে অভিহিত করে থাকি নর্মালি। তো এটার থেকে আসলে ব্যাক পেইন, প্রক্সিমাল থাই যেগুলো আছে এগুলো অনেক সময় রেডিয়েশন হয়, তো ওই জায়গাগুলোকেও আমরা ইনক্লুড করি অনেক সময় ব্যাক পেইন। এই জায়গার ব্যথাগুলোকেই ব্যাক পেইন বলা হচ্ছে। তো এর নিশ্চয়ই অনেক কারণ রয়েছে, এর মেকানিক্যাল কজ রয়েছে, কিংবা আন্ডারলাইং যে কোনো ধরনের ডিজিজ হতে পারে, কোনো একটা পিএলআইডি হতে পারে। তো সেটি জানতে চাইবো আসলে কি কি কারণে ব্যাক পেইন হতে পারে। আমাদের দেশে সবচেয়ে বেশি কমন, এটা হচ্ছে আমাদের দেশের যে মেয়েদের ভিতরে যেটা সবচেয়ে বেশি কমন, সেটা হচ্ছে অস্টিওপোরোসিসের জন্য অনেক সময় ব্যাক পেইন হতে পারে। একটু এজেড হলে বা পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে ব্যাক পেইন খুবই কমন। আরেকটা যেটা হচ্ছে আমাদের দেশের ছেলেদের ভিতরে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে আমাদের যে ডিস্কগুলো আছে, আমাদের যে ভার্টিব্রা আছে বা কশেরুকা বলি আমরা, সেই কশেরুকার ভিতরে, ভার্টিব্রার ভিতরে একটা ডিস্ক আছে। তো সেই ডিস্কটা যদি কোনো কারণে বের হয়ে যায়, তো বের হয়ে যাওয়া বলতে আমরা কী বুঝি, বের হয়ে গেলে কেন ব্যথা হবে? তো আমাদের যে স্পাইনাল ক্যানালটা আছে ঠিক আমাদের ডিস্কের পেছনে আছে। জি এক্স্যাক্টলি, মেরুদণ্ডের যে আমাদের স্পাইনাল ক্যানালটা আছে বা মেরুদণ্ড আমরা যেই জায়গাটায় আছে সেটার একটা ক্যানালের ভিতরে থাকে, এবং সেই ক্যানালে সিএসএফ থাকে বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলি আমরা, এক ধরনের তরল পদার্থ। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সেই জায়গাটায় চাপ দিলে তখন আমাদের মেরুদণ্ডে অনেক সময় চাপ লাগবে, হ্যাঁ। তো ওইখানে চাপ লাগলে আমাদের ব্যথাটা হয়, কারণ ওখানে অনেক ধরনের নার্ভস আছে। একটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল মেরুদণ্ড যেটাকে আমরা বলি, হ্যাঁ, স্পাইনাল কর্ড যেটাকে আমরা বলি, ওখানে চাপ দিতে পারে যদি। আরেকটা হচ্ছে আমাদের ওইখান থেকে এক্সিটিং নার্ভ রুটস আছে যেগুলো আমাদের পিঠে এবং পায়ের দিকে যায়। তো অনেক রোগী অনেক সময় কমপ্লেইন করে যে আমার কোমরেও ব্যথা আছে, আমাদের কিন্তু তার ডান দিকে যাচ্ছে। তো আমরা যখন এমআরআই করি, খুবই ইউজফুল একটা টুল, এমআরআই করে আমরা দেখি যে তার ডিস্কটা হয়তো বেড়েছে, পেছনের দিকে এসেছে এবং ডান দিকে বেশি। সো এক্সিটিং নার্ভ রুটসে যখন সে কম্প্রেস করে তখন তার ডান পায়ে ব্যথাটা যায়। তো এটা হচ্ছে একটা আরেকটা হতে পারে যে আর্থারাইটিস হয়েছে যে কোনো ধরনের। আর্থারাইটিসের একটা প্রেজেন্টেশন হচ্ছে আমরা বলি স্পন্ডিলোডিসকাইটিস। সো ডিসকাইটিস যে কোনো কারণে হতে পারে, যে কোনো ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। আর আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা কমন সেটা হচ্ছে টিউবারকুলোসিসের জন্য অনেক সময় ডিস্কে ইনফেকশন হয়। সো ইনফেকশন হলে তখন দেখা যায় ডিস্ক পিছনের দিকে চলে আসে, মেরুদণ্ডে চাপ দেয়, এক্সিটিং নার্ভ রুটসে চাপ দেয়। আরেকটা যেটা সবচেয়ে বেশি ভয়াবহ বিষয় সেটা হচ্ছে ওখানে অ্যাবসেস ক্রিয়েট হয় অনেক সময়, পাস জমে বা পুঁজ জমে। এক্স্যাক্টলি, হ্যাঁ, পাস জমে, পুঁজ জমে। সেটা অনেক জায়গায় ছড়িয়ে যায় আমাদের আশেপাশের মাসেল যেগুলো আছে, বিশেষ করে সোয়াস মাসেল আমরা বলি, যেগুলো আমাদের পিঠের মাসেল আছে, সোয়াস মাসেলে ছড়িয়ে গেলে তখন প্রচণ্ড ব্যথা হয়, এবং প্রচণ্ড কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়। তখন ওটা আমরা তো জানি যে স্যার অ্যাবসেস হলে সেটিকে ড্রেইন করতেই হবে, আদারওয়াইজ এটি থেকে গিয়ে তারপরে পরবর্তীতে আরও ধরনের কমপ্লিকেশন হতে পারে। তো এক্ষেত্রে যেহেতু আপনি বললেন যে এই পাস ছড়িয়ে যায়, তো সেক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে? এটা আসলে দুভাবে করা যায়। এক হচ্ছে আপনি কোনো ডক্টর ফার্স্টে আমাদেরকে এটিটি বা আমাদের যে অ্যান্টি টিউবারকুলার থেরাপি আছে সেটা দিয়ে হয়তো পাসটা কমিয়ে নেন।
তো সেক্ষেত্রে যদি আমরা ফলো আপ এমআরআই করতে বলি, অনেক সময় এমআরআই খুব ভালো বোঝা যায়। তো যদি দেখা যায় যে টিবির ওষুধে তেমন কাজ করছে না বা রেসপন্স করছে না, সেই ক্ষেত্রে তখন আমরা সার্জারির দিকে যাই। সার্জারি করে এই জিনিসগুলো ড্রেন Remove করে দেন করে। অ্যাগেইন আমরা হচ্ছে টিবির ওষুধটাকে প্রেসক্রাইব করি যাতে এই জিনিসটা কমে যায়। অনেক সময় দেখা যায় যে পটস ডিজিজে যারা ভুগছেন, আপনি একটু আগেই বলছিলেন, তো সেটি কি আপনারা সিটি স্ক্যান বা এমআরআই করে ডিটেক্ট করতে পারেন কি? এটা মোটামুটি প্রায় 95 থেকে 97% ডিটেক্ট করা পসিবল। এমআরআই করি আমরা, সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট দিয়ে এমআরআই করি, যেটা এটা খুবই রিকমেন্ডেড। এটা হচ্ছে এক। আর অনেক সময় হচ্ছে দেখা যায় যে অনেকের ভার্টিব্রা কোল্যাপস করে যায় বা ভেঙে যায়, ওইখানে যেহেতু ইনফেকশন হয়েছে, ভেঙে গেলে অনেক সময় যেটা যে মেইন অ্যালাইনমেন্টটা আছে এটা নষ্ট হয়ে যায়। তো তখন আমরা সেই ক্ষেত্রে সিটি স্ক্যান করে দেখি যে হাড্ডি কতটুকু ভাঙলো বা কতটুকু হলো বা কতটুকু স্পাইনাল ক্যানালকে সে অবলিটারেট করলো বা ওইগুলো হচ্ছে সিটি স্ক্যানে দেখা যায়। তো অনেক সময় আপনি বললেন যে বিভিন্ন ধরনের ডিজিজের কারণেও ব্যাক পেইন হচ্ছে কিংবা মেকানিক্যাল কজেও হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে কি ধরনের অ্যাডভাইস করতে পারেন যে যদি মেকানিক্যাল হয় তিনি কি করবেন, বা যদি কোনো আন্ডারলাইং কজ থাকে সেক্ষেত্রে কি করণীয়? আমাদের দেশে এখন যেটা সবচেয়ে বেশি, যদি আমরা এটাকে আসলে কয়েকটা ভাগে ভাগ করি, পিএলআইডির ক্ষেত্রেই ধরেন মাইল্ড, মডারেট বা মার্কড। যদি মার্কড হয় তাহলে আসলে সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। যদি মাইল্ড থাকে তাহলে অনেক সময় বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি আছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, নিয়মিত করলে সেইটা ব্যথাটা কমে যায়। আমরা আসলে বেশিরভাগই যারা চাকরিজীবী তাদের খুব একটা এক্সারসাইজ করা হয় না, সো সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে এক্সারসাইজ করলে এই জিনিসটা অনেক বেশি ভালো হয়ে যায়, অনেকের, বেশিরভাগ মানুষেরই ভালো হয়ে যায়। আর মডারেট থাকলে অনেক সময় ডাক্তাররা প্রেফার করেন যে কিছু ওষুধ দিয়ে যদি রুগীর এটা কমানো যায় তাহলে হচ্ছে আর হয়তো না সার্জারিতে যেতে হয়। এছাড়া ফিজিওথেরাপির যে ভূমিকা আপনি বললেন, এটি কি আসলে উপকারী কিনা এইসব ব্যাক পেইনের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে? হ্যাঁ, আমার মনে হয় উপকারী, কারণ ফিজিওথেরাপির দিকটা আসলে অনেক এগিয়ে গেছে। আমাদের বিভিন্ন ধরনের সানওয়েভ থেরাপি আছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, হিট ট্রিটমেন্ট আছে, কোল্ড ট্রিটমেন্ট আছে, যার জন্য যেটা আসলে। তারপরেও আমি আরেকটা জিনিস বলবো, আমাদের ফিজিক্যাল মেডিসিন আছে, তো এরাও আসলে অনেক ভালো কাজ করছে আমাদের ইয়েতে। তবে আমার যেটা মনে হয়, আমরা একদম ছোট থেকে যেটা আমরা আমাদের অস্থির যে যত্ন আছে একটা, সেটা আমাদের করা হয় না। সত্যি কথা যেটা, বিশেষ করে আমাদের ফিমেল পপুলেশনে এটা খুবই কমন যে খুবই নেগলেক্টেড অবস্থায় থাকে। খুবই কমন যে ওনারা, আমার কাছে মনে হয় অ্যারাউন্ড 90% উইমেন ইন বাংলাদেশ, ওনারা এই অস্টিওপোরোসিস ওনাদের কমন একটা প্রবলেম, বা আর্থ্রাইটিস একটা কমন প্রবলেম। সো আমার কাছে মনে হয় এটা, আমি বাইরের দেশে দেখেছি যেটা, যে ওরা খুবই কনসিয়াস এই বিষয়টা নিয়ে, যে একদম স্কুল থেকে ওদেরকে নিয়ম করে ওদের যে সাপ্লিমেন্টগুলো আছে ওরা স্কুল থেকে দেওয়া হয়। সো আমাদের মনে হয় যে এই ক্ষেত্রে এই কাজগুলো করা যেতে পারে, স্কুল থেকে হোক বা যদি গভর্নমেন্ট স্টেপ নেয় তো খুবই ভালো, করা যেতে পারে। আমার কাছে মনে হয় এগুলো আসলে প্রতিরোধ করা সম্ভব। এটি আসলে একটি স্ক্রিনিং এর মধ্য দিয়ে কি আমরা যেতে পারি কিনা, যে আমাদের ক্যালসিয়াম লেভেল বা বোন মাসটা কিরকম আছে, ভিটামিন ডিটা কিরকম আছে, তো সেটির জন্য কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা আছে কিনা বা কোনো টেস্টের আমার মনে ব্যবস্থা হয় আছে সব কিনা? জায়গাতেই ব্যবস্থা আছে। আমরা বিএমডি টেস্ট বলি, হ্যাঁ, এটা খুবই কমনলি ইউজ একটা টেস্ট, বিএমডি টেস্ট বলি। কিন্তু আমার যেটা সেটা হচ্ছে আমরা যখন উপসর্গ নিয়ে আসি তখন অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে যায়। জি। তো আমার কাছে মনে হয় আগে থেকেই আমরা ভিটামিন ডি এগুলো যদি আমরা নিয়মিত একটা চেক আপের মধ্যে থাকি, আমাদের আসলে এই অভ্যাসটা একটু গড়ে তুললে আমাদের আসলে এই অস্টিওপোরোসিস হোক বা আর্থ্রাইটিস হোক, আমার কাছে মনে হয় অর্ধেকে নেমে আসবে সাফারিংসটা, আমার কাছে এটা মনে হয়। আপনি যেহেতু বলছিলেন আপনি ইন্টারন্যাশনাল লেভেলেও আপনি কাজ করেছেন এবং দেখেছেন যে কিভাবে তারা তাদের অস্থি বলি, হাড় বলি, এর যত্ন নিয়ে থাকে, নারী পুরুষ উভয়ই। তো আপনি যদি আমাদেরকে একটু অ্যাডভাইস করেন যে আমরা আসলে কিভাবে আমাদের এই হাড়ের যত্নটা নিতে পারি? আমার কাছে মনে হয় আমাদের যে একটা ফুড অ্যান্ড নিউট্রিশন গ্রুপ আছে, প্রতি বছরই অনেকে পাস করছে, এটা তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে একটা প্ল্যান করে একটা দিতে হবে, যে আমরা যারা হয়তো কেউ হয়তো যে আমরা বসে কাজ করছি, বা কেউ হয়তো স্কুল গোয়িং একটা বাচ্চা, বা কেউ হয়তো আমরা বাসায় কাজ করছি, তো সবার জন্য আলাদা আলাদা করে বাইরের দেশে এটা কিন্তু আছে, যে যিনি বাসায় কাজ করেন তার অস্থির যত্ন নেওয়ার জন্য কি কি উপাদান খেতে হবে, কোন কোন খাবার খেতে হবে, এটা হচ্ছে একটা। বা কেউ হয়তো ফুটবল খেলছে,
তো তার ফুটবল ক্লাব থেকেই তাকে একটা ইনস্ট্রাক্ট করে দেওয়া আছে, যে লিস্ট করে দেওয়া আছে যে সে কি কি খাবে, ডায়েট কখন প্ল্যানটা খাবে। কেমন হবে? এক্স্যাক্টলি, ডায়েট প্ল্যানটা ওকে দেওয়া আছে। তো আমার কাছে মনে হয় এটা খুবই সহজ একটা জিনিস। আমরা যদি জাস্ট একটু মনে রেখে এই জিনিসটা করি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, আসলে অনেক ধরনের থেরাপি আছে যেগুলো আমাদের জানা নেই। সো তারা যদি একটা প্ল্যান নিয়ে আমাদের কাছে আসে, আই এম শিওর যে কর্তৃপক্ষ যারা আছে তারা এটাকে অনুমোদন করবে এবং আমাদের অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস বা অস্থির যে যত্ন আছে ওভারঅল, সেই জিনিসটা আমরা অনেক দূরে এগিয়ে যাব। আচ্ছা, ব্যাক পেইন নিয়ে যেহেতু কথা বলছি এবং আপনিও রেডিওলজিতে আছেন, তো একটু জানতে চাইবো যে এই ব্যাক পেইন যে কোনো কজ ডিটেকশনের জন্য এমআরআই বা সিটি স্ক্যান এর কি কি ভূমিকা রয়েছে? আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি স্পেসিফিক পরীক্ষা হচ্ছে এমআরআই। ব্যাক পেইনের কারণটাই হচ্ছে বের করার জন্য সবার আগে যেটা করা হচ্ছে, আমার কাছে মনে হয় এটা এমআরআই করা উচিত। অবশ্যই এক্সরে আছে, একদম বেসিক টুল, যেখানে আসলে এমআরআইটা সব জায়গায় এখনো পৌঁছয়নি। তো আমাদের দেশের সিটি লেভেলে বা জেলা লেভেলে জায়গাগুলোতে হয়তো আছে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সরে করে থাকি। তো এক্সরেতে আসে মেইনলি হচ্ছে এটা যেটা হাড্ডি, অস্থি যেগুলো, সেগুলো আসে, ডিস্ক হয়তো আসে না। তো বিভিন্ন যেগুলো কজ আছে, যেমন অস্টিওপোরোসিস কিনা বা অস্টিওআর্থ্রাইটিস কিনা বা কোনো ধরনের অ্যালাইনমেন্টের প্রবলেম আছে কিনা বা টিবি হয়েছে কিনা বা কোনো কারণে আগে হয়তো আঘাত পেয়েছিল, সেক্ষেত্রে তার ভার্টিব্রার হাইট কমে গেছে কিনা, রিব ফ্র্যাকচার আছে কিনা, এইসব জিনিসের জন্য বিভিন্ন, যখন কোনো উত্তর নেই তখন আমার কাছে মনে হয় এমআরআই করিয়ে ফেলাটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। আর সিটি স্ক্যানেও আসে অনেক সময় অনেক কিছু, কিন্তু ডিস্কটা অত ভালো আসে না। মেইনলি যেটা আসে সেটা হচ্ছে হাড্ডিগুলো। আর আরেকটা হচ্ছে যে সিটি স্ক্যানের একটা ভালো দিক আছে বা একটা অ্যাডভান্স দিক আছে, আমরা এটাকে 3D রিকনস্ট্রাকশন করতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আঘাতজনিত কোনো কারণ হয়ে থাকে বা কোনো ধরনের ক্ষেত্রে মনে হয় যে না আমাদের হাড্ডিটা ক্ষয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সিটি স্ক্যান এগিয়ে আছে। আর ডিস্কের দিক থেকে এমআরআই এগিয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান হোক, দুটোরই ভূমিকা রয়েছে দুটোরই আসলে। ভূমিকা রয়েছে আসলে অনেক বেশি। ব্যাক পেইনের ক্ষেত্রে আসলে এক্সারসাইজ বা ব্যায়ামের কতটুকু ভূমিকা রয়েছে সেটি সম্পর্কে জানবো। আমি জানতে চাইছিলাম যে ব্যাক পেইনের ক্ষেত্রে এক্সারসাইজের আসলে ভূমিকা কতটুকু? আসলে আমার কাছে মনে হয় শুধু ব্যাক পেইনের ক্ষেত্রে না, যে কোনো রোগের সংক্রমণ ঠেকাতে এক্সারসাইজের ভূমিকা অনেক বেশি, শরীর চর্চার ভূমিকা অনেক বেশি। আমাদের দেশে সবচেয়ে বেশি যেই সব রোগগুলো আমার কাছে মনে হয় লাইফস্টাইল ডিজিজ, যেগুলো সবচেয়ে বেশি, সেগুলো হৃদরোগ হোক, ডায়াবেটিস হোক, ব্যাক পেইন হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, অস্টিওপোরোসিস, যাই হোক, আমার কাছে মনে হয় লাইফস্টাইল ডিজিজ যেটা বেশি। আমরা আসলে এক্সারসাইজ যেটা ঠিক মতো করি না, হয়তো আমাদের বিএমআই যেটাকে আমরা বলি আমাদের বেশি থাকে। যদি আমার কাছে মনে হয় যে ওজন যদি কমিয়ে ফেলা যায়, তাহলে অনেক অস্থির রোগ যেগুলো আছে সেগুলো কমে আসে। নর্মালি আমাদের দেশে আরেকটা যেটা সবচেয়ে বেশি প্রবলেম, সেটা হচ্ছে হাঁটুতে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, আর্থ্রাইটিস হয়ে থাকে, স্পার হয়ে থাকে, বোন স্পার। তো সেই ক্ষেত্রে ওজন যদি আমরা এক্সারসাইজের মাধ্যমে কমিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ধরনের যে আছে এগুলো অনেকাংশেই ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে, আমার মনে হয়। আর এক্সারসাইজ করলে ডেফিনেটলি আপনার হার্ট ভালো থাকবে। আর হার্ট ভালো থাকলে, যেহেতু হার্টের পাম্প ভালো করে করছে, সেহেতু আমরা বিশুদ্ধ রক্ত বিভিন্ন জায়গায় যাবে, নালীগুলো ভালো থাকবে, সেক্ষেত্রে আমাদের বডি ইমিউনিটি মেকানিজম অ্যাকচুয়ালি বুস্ট করে অনেক। সো আমার কাছে মনে হয় শুধুমাত্র এটা শুধু বেনিফিটই রয়েছে বোধহয়। আমার কাছে মনে হয় শুধুমাত্র আসলে ব্যাক পেইনের জন্য না, সব ধরনের রোগের ক্ষেত্রে শরীরকে সুস্থ রাখার জন্য এটাই হচ্ছে আমার আর আমি সবাইকে আহ্বান করব, যতটুকু হোক, আসলে অনেক ধরনের প্রবলেম থাকেই আমাদের দেশে, তারপরও আমার কাছে মনে হয় নিজেকে তো ভালো রাখতেই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সারসাইজের কোনো বিকল্প আসলে নেই। এক্সারসাইজ একবার শুরু করে দেখেন, আস্তে আস্তে ভালো লাগতেই থাকবে। জি, আমাদের দৈনন্দিন জীবনে ব্যায়াম যেমন জরুরি, তেমনি বিভিন্ন পুষ্টিকর খাবারও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ বা স্বাস্থ্যের জন্য অনেক প্রয়োজনীয়। আমাদের অনুষ্ঠানের নিয়মিত একটি সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে জেনে নেব খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডায়াবেটিস একটি হরমোনাল ডিসঅর্ডার। ইনসুলিন নামক একটা হরমোনের ঘাটতির কারণে এই ডায়াবেটিস হয়ে থাকে। শুধু যে বৃদ্ধ বয়সে ডায়াবেটিস হবে আসলে এটা না, শিশু, গর্ভবতী মহিলা এবং বয়স্ক বিভিন্ন বয়সে এই ডায়াবেটিস হয়ে থাকতে পারে। তো ডায়াবেটিস হলে আমাদের মধ্যে সবার একটা আতঙ্ক কাজ করে আসলে, যে খাওয়া একদম বন্ধ করে দিতে হবে, কি খাবো, একটা দুশ্চিন্তায় পড়ে যায় সবাই আসলে। কিন্তু ডায়াবেটিস হলে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই।
একটা ডিসিপ্লিন লাইফ এবং খাদ্য অভ্যাসের মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং সুস্থ জীবনযাপন করতে পারবো। তো ডায়াবেটিস যেহেতু এটা ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার, তো এটাই আসলে খাবারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা বেশি সম্ভব। তো এটাকে সময় জ্ঞান থাকতে হবে ডায়াবেটিস হলে, যে আসলে সময় করে খেতে হবে। ক্লক ডিজিজও বলা যায় এটাকে। এখন আসা যাক আসলে আমরা সকালে ব্রেকফাস্ট আমরা কিভাবে করব। তো ব্রেকফাস্টে আমরা ডায়াবেটিস যাদের আছে তারা কখনোই ভাত খাওয়া যাবে না। আমরা লাল আটা বা ওটস, হ্যাঁ, এরকম কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিতে হবে একটা। এর সাথে প্রোটিন হিসেবে আমরা ডাল অথবা ডিম, সিদ্ধ সবজি এগুলো নিতে পারি। এবং সকালের ব্রেকফাস্টটা আমরা 9টার মধ্যেই আমাদের শেষ করতে হবে। অনেকে দেখা যায় যে ডায়াবেটিস হলে মানে খাবারের কোনো টাইম মেনটেন করে না, কোনো দিন 8টায় খাচ্ছে, কোনো দিন 10টায় খাচ্ছে, এভাবে আসলে খাওয়া যাবে না। একটি নির্দিষ্ট টাইমই প্রতিদিন খাবারটা গ্রহণ করতে হবে। এরপর সকালের খাবারের পরে আমরা 3 ঘন্টা গ্যাপে আবার 11টার দিকে আমরা একটা হালকা মিড মর্নিং খাবার নিতে পারি। সেখানে আমরা যেমন আমাদের দেশি ফলগুলো আছে সেখান থেকে আমরা ভিটামিন মিনারেলসগুলো পেয়ে থাকতে পারি, যেমন কামরাঙ্গা, পেয়ারা, জাম্বুরা, আমরা এই ধরনের খাবারগুলো আমরা মিড মর্নিংয়ে নিতে পারি। মিড মর্নিংয়ের পরে আমরা সারাদিনের কাজবাজ সেরে আমাদের দুপুরের খাবারটা অ্যাটলিস্ট 2টার মধ্যে আমাদের শেষ করতে হবে। দুপুরের খাবারের মধ্যে আমরা যেহেতু আমরা বাঙালি, অবশ্যই আমরা ভাত নিব। হ্যাঁ, ভাতের সাথে আমরা মাছ, মাংস, সবজি, শাক, ডাল সব উপাদানগুলোই খাবারের সাথে থাকবে। সাথে অবশ্যই একটু লেবু থাকতে হবে। এরপর যদি আমরা যাই 3 ঘন্টা পরে আবার বিকালে 5টার দিকে আমরা বিকালের হালকা খাবারটা গ্রহণ করব এবং নাস্তা আকারে। অনেকে দেখা যায় বিকালের এই খাবারটা স্কিপ করে আমরা সন্ধ্যার দিকে এই খাবারটা গ্রহণ করি, তখন অনেক সময় লেন্দি পরে গ্রহণ করা হয় এবং দেখা যায় যে আমরা ভাজা পোড়া টাইপের যে খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করে থাকি এবং বেশি পরিমাণে গ্রহণ করে থাকি। এটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই আমাদের খাবারটা 3 ঘন্টা পরে অ্যাটলিস্ট গ্রহণ করতে হবে এবং সেটা খুবই হালকা টাইপের খাবার। সেটা হতে পারে যে 1 মুঠ মুড়ি অথবা রং চা, গ্রিন টি, এই ধরনের খাবার আমরা গ্রহণ করতে পারি, বা কাঠবাদাম, এই ধরনের খাবারটা আমরা বিকালের খাবার হিসেবে নিতে পারি। এরপরে বিকালের খাবার পর রাতের খাবার যারা আমরা গ্রহণ করব সেটা অবশ্যই 9টার মধ্যে গ্রহণ করতে হবে। 9টার মধ্যে খাবার গ্রহণ করতে হবে। যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল রয়েছে, হ্যাঁ, 10-এর উপরে থাকে, তাদের অবশ্যই লাল আটা রুটি বা সবজি স্যুপ এই ধরনের খাবারটা গ্রহণ করতে হবে। কোনোভাবেই তারা ভাত নিতে পারবে না। আর যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তারা মাঝে মাঝে ভাত নিতে পারবে এবং ভাতের সাথে শাক সবজি, মাছ, মাংস এগুলো নিতে পারবে। এবং রাতে যারা রাত জাগে বা একটু দেরি করে ঘুমাতে যায়, তারা ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই একটি মিল গ্রহণ করতে হবে। সেটা টক দই বা নন ফ্যাট মিল্ক, যাদের উচ্চ রক্তচাপ আছে বা হার্টের প্রবলেম আছে তারা নন ফ্যাট মিল্ক নিতে পারে বা টক দই নিতে পারে বা যে কোনো একটা ফল নিতে পারে। আর এতে করে দেখা যাবে যে অনেক রাতে যারা ইনসুলিন গ্রহণ করতেছে তারা অনেক রাতে দেখা যায় যাদের হাইপো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো যার কারণে সেই হাইপো হওয়ার চান্সটা থাকবে না এখানে যদি আমরা খাবার গ্রহণ করি রাতে ঘুমাতে যাওয়ার আগে। এভাবে আমরা যদি খাবারটা গ্রহণ করি তাহলে আমাদের যেই হাইপো হয়ে যাওয়া বা একদম হাইপো হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, শরীর কাঁপতে থাকে, এগুলো হবে না। তো আমরা যদি খাবারটা টাইমলি মেনটেন করি তাহলে আমরা এই যে হাইপোগ্লাইসিমিয়া বা শরীরের যে একটা খারাপ লাগা, এটা থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারবো। আর ডায়াবেটিস হলে ভয়ের কোনো কারণ নাই। এটা খাবার দাবার এবং সুস্থ একটা লাইফস্টাইল, খাওয়া, ঘুম এবং ব্যায়াম, হাঁটা এগুলো যদি ঠিকভাবে করা হয় অবশ্যই এটাকে নিয়ন্ত্রণে রেখে সুস্থভাবেই আমরা জীবনযাপন করতে পারবো। স্যার, অ্যাজ এ হোল ব্যাক পেইন নিয়ে আমরা কথা বলছিলাম, তো আপনি একটি অ্যাডভাইস করবেন আমাদের যে আসলে এটি প্রিভেন্ট করার জন্য আমাদের কী কী করণীয় রয়েছে, ছোট্ট করে জানতে চাইবো। আমি যেটা অ্যাডভাইস করব যে আমাদের একদম বাবা মাদের ক্ষেত্রে একদম বাচ্চাদের জন্য যেটা বলবো যে শুরু থেকেই, ওদের জন্মের পর থেকেই আপনারা একটু স্টাডি করে দেখবেন যে কোন কোন ফুড হতে পারে, কোন কোন এক্সারসাইজ আসলে আমাদের হার্টের জন্য ভালো। তো আমরা আসলে হার্ট নিয়ে চিন্তাই করি না, আমাদের আসলে অনেক চিন্তা করি যখন আসলে একেবারে লেট হয়ে যায়। হ্যাঁ, তো আমার কাছে এটা মনে হয় যে একদম ছোট থেকে একটা প্ল্যান থাকতে হবে যে ওর বয়স হতে এত, তো আমরা কিভাবে পুষ্টিকর খাদ্য ওকে দিতে পারি বা কী কী এক্সারসাইজ করতে পারি। এটা হচ্ছে এক। আমার কাছে মনে হয় এই মনস্তাত্ত্বিক বিষয়টা যদি চিন্তা করি তাহলে অনেক ক্ষেত্রে ব্যাক পেইন রোধ করা সম্ভব। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ করা। অবশ্যই আমরা এইটা নিয়ে আমাদের জাতিগতভাবে আমরা একটু উদাসীন। আমার কাছে মনে হয় এক্সারসাইজ করা উচিত। এক্সারসাইজ করলে অনেক ধরনের, শুধু ব্যাক পেইন না, অনেক ধরনের রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব।
3 নম্বর হচ্ছে খাবার। খাবার নিয়ে আমরা আসলে এখনো চিন্তা করি না যে সুষম খাদ্য যেটাকে আমরা বলি সব সময় আমরা হয়তো অনেক সময় দেখি, বাট কিন্তু আমরা নিজস্ব জীবনে ওই জিনিসটাকে আসলে প্রয়োগ করি না সেভাবে। যে প্রোটিন হতে পারে, ভিটামিনস হতে পারে, সাপ্লিমেন্ট হতে পারে, আমাদের দেশে কিন্তু আছে, সব কিছুই আছে, অন্যান্য দেশে কিন্তু হয়তো আমরা নেই। জানি না যে আমরা আসলে হ্যাঁ, সাপ্লিমেন্ট নেওয়া জরুরি। চিন্তা করি না ওইভাবে, হয়তো বুঝি বাট ওই যে আমাদের দৈনন্দিন দৌড়ঝাঁপে হয়তো হয়ে ওঠে না, বাট এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধুমাত্র অস্থির জন্য না, আমাদের ব্রেইন বিকাশ করার জন্য এটা একটা জরুরি। তো আমার কাছে মনে হয় লাইফস্টাইলটা মোটামুটি ঠিক থাকলে আমাদের এই যে ব্যাক পেইন বা এই ধরনের যত রোগ আছে এগুলো মোটামুটি আসলে আমরা প্রতিরোধ করতে পারবো বলে আশা রাখছি। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। কথা হচ্ছিল ব্যাক পেইন ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নিই কী থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হাড় ভাঙা আমাদের সারা ওয়ার্ল্ডের যদি আমরা একটু জাস্ট ইয়েটা দেখি, পরিসংখ্যানটা, বিশ্বে কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেজর কজ অফ ডেথ, মানে মৃত্যুর হারের কিন্তু বড় একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনার হচ্ছে গিয়া মানে অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। জি, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং হ্যাঁ, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। আল্লাহ হাফেজ।